ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা ৮৭০টি ফ্ল্যাট দখল করেছে ৫১৮ জন ভুয়া মুক্তিযোদ্ধা। বরাদ্দ নিয়েছেন আওয়ামী লীগ মন্ত্রী শেখ সেলিম, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যসহ বহু প্রভাবশালী নেতা। এর সাথে জড়িত মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ সমিতির সাবেক মহাসচিব নিজের পরিবারের নামেও বরাদ্দ নেন ৫৬টি ফ্ল্যাট। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নামে জমি বরাদ্দ দেয়া হয় ১৯৯৪ সালে। ভূমিহীন বেকার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য এই জমি বরাদ্দ দেয়া হয়। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ২০১৭ সালের দিকে এই প্রকল্পের কাজ শেষ হয়। এই ভবনে দুটি ফ্ল্যাট আছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ছেলে এবং মেয়ের। ক্ষমতা খাটিয়ে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত এই প্রকল্পে এমন ৩টি ফ্ল্যাট নিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বলছে, আগে যারা দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের নেতাদের সাথে মিলেমিশে এই প্রকল্প লুটপাট করেছেন। সাবেক মন্ত্রী আব্দুল মতিন, আকমা মোজাম্মেল হক, কামরুল ইসলাম সহ বহু আওয়ামী লীগ নেতা এবং সাবেক আইজিপি বেনজির ও এটিএম আহমেদুল হক চৌধুরী ফ্ল্যাট নিয়েছেন সেই প্রকল্পে। বেকার, অসহায়, ভূমিহীন মুক্তিযোদ্ধাদেরকে এটা ডিস্ট্রিবিউট করা হবে, কিন্তু এই ১৬ একর জমি লোপাট হয়ে গেল অমুক্তিযোদ্ধাদের নামে। সমিতি বলছে, ভূমিহীন মুক্তিযোদ্ধা ছাড়া কেউ ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার কথা নয়, অথচ বরাদ্দকৃত ৮৭০টি ফ্ল্যাট পেয়েছেন ৫১৮ জন অমুক্তিযোদ্ধা। এমনকি সমিতির সাবেক মহাসচিব মোর্শেদুল ইসলাম মুক্তিযোদ্ধা পরিচয়ে ৫৬টি ফ্ল্যাট নিয়েছে, অথচ সনদ অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ৫ বছর। আওয়ামী লীগ নেতারা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে ভাড়া দিয়ে রেখেছে, পলাতক থাকলেও নিয়মিতভাবে ভাড়া নিচ্ছেন। এই ভাড়াটিদের প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং কারো প্রতিনিধি পাঠিয়ে ভাড়াগুলো উঠিয়ে নিয়ে যায় প্রতি মাসে। মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বলছে, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের সম্পদ লুটপাট করে গেছে আওয়ামী লীগ। কোর্টে মামলা করেছি, 8টা মামলা আমাদের কোর্টে পেন্ডিং। ইনশাল্লাহ আমরা রায় পাবো এবং এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সক্ষম হব। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হতে হলে অবশ্যই মুক্তিযোদ্ধা হতে হবে, অথচ আওয়ামী লীগের নেতারা ফ্ল্যাট পেতে প্রভাব খাটিয়ে এর সদস্য হয়েছেন। যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই দিন কাটাচ্ছেন অভাব অনটনে, সেখানে তাদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা ভোগ করছে অমুক্তিযোদ্ধারা। সংশ্লিষ্টরা বলছেন, এই বরাদ্দের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, দুর্নীতি মাদকমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে থাকবে না মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। নতুন সরকারের কাছে তাদের দাবি, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে, তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। স্বাধীনতা দিবস, শহীদদের প্রতি সম্মান জানাতে এবং যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ। তারা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেন যেখানে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। আমরা নারীরা চাই স্বাধীনতা, পথে ঘাটে রাতে দিনে চলাফেরায় আমাদের যেন কোনো প্রকার কোনো সমস্যা যেন আমরা কোথাও ফিল না করি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই, ধনী গরিব কোনো বিভেদ থাকবে না, সবাই আমরা একসাথে এই সুন্দর সচ্ছল বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ যেন সুন্দর, সাবলীল, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সমাজে অনাচার মুক্ত যেন একটা বাংলাদেশ গড়তে পারি। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থবহ করে এমন একটি দেশের স্বপ্ন দেখেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনই শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম, যার ফলে অর্জিত হয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ। ত্যাগের ইতিহাসে গড়া এই দেশকে সামনে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ মানুষ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দেড় যুগ পর আবার স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা বাহিনীর সমরাস্ত্র। ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। প্রথমেই মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। এবারের কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট দেখতে সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হন শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের দর্শনার্থী। প্রদর্শিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কুচকাওয়াজ। দীর্ঘ 18 বছর পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। সেনা, নৌ এবং বিমান বাহিনীর অংশগ্রহণে প্রদর্শিত হল সামরিক বাহিনীর সক্ষমতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। ওসমান হাদি হত্যা মামলার 2 আসামির বিচারিক কার্যক্রম ভারতে চলমান থাকলেও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলছেন দেশের আইন বিশেষজ্ঞরা। আর ভারতের আইনজীবীরা বলছেন এক্ষেত্রে কোনো জটিলতা নেই, তবে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাঠাতে হবে ঢাকাকে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দোষীদের বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দিল্লিতে চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের জিজ্ঞাসাবাদ। কলকাতা থেকে 23 মার্চ ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নেয় ভারতের গোয়েন্দা সংস্থা NIA। এর আগে রোববার পশ্চিমবঙ্গের আদালত 14 দিনের রিমান্ড শেষে ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে 12 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। বাংলাদেশের আইনজীবীরা বলছেন ভারত চাইলে এ অবস্থাতেই আসামিদের ফেরত পাঠাতে পারে। তার বিচার বাংলাদেশে চলমান, সেরকম প্রেক্ষাপটে বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। সেরকম পরিস্থিতিতে ইন্ডিয়াও এরকম একটা বিচারের কার্য চলছে। তৎসত্ত্বেও ইন্ডিয়ার গভর্নমেন্ট যদি চায় তবে তাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে তাকে ফেরত পাঠাতে পারে। পলাতক আসামিদের দ্রুত এবং সহজে হস্তান্তরের জন্য 2013 সালে প্রত্যর্পণ চুক্তি সই করে বাংলাদেশ ভারত। 3 বছরের মাথায় এতে আরেক দফা সংশোধনী আনা হয়। হত্যায় প্ররোচনা, অপহরণ সহ 13 ধরনের অপরাধে অভিযুক্তদের ফেরত দিতে দুপক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে থাকতে হবে প্রয়োজনীয় প্রমাণ। এদের ক্ষেত্রে পাঠানোটা খুব একটা আইননীতিক জটিলতা নেই, কিন্তু সাবজেক্ট টু তাদেরকে দেখাতে হবে যে কেন, কি জন্য, তাদের কি প্রমাণ আছে, কি অপরাধমূলক কাজ করে বাংলাদেশ থেকে এখানে এসেছে, সেগুলোকে কিন্তু দেখাতে হবে। নাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষ পাঠাতে বাধ্য। অভিযুক্তদের তথ্য সংগ্রহে ভারত সরকারের কাছে কনসুলার এক্সেস চেয়ে গত 9 মার্চ আনুষ্ঠানিক চিঠি পাঠায় ঢাকা, যদিও এখন পর্যন্ত দিল্লির জবাব মেলেনি। আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটা চলছে। এর আগে 2015 সালে উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর করা হয় এবং 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে প্রত্যর্পণ করা হয় বাংলাদেশে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, মহাখালীতে ঢাকা ফেরার মানুষের ভিড় কেমন দেখছেন এবং কারো কোনো অভিযোগ কি রয়েছে কিনা? আপনি জানেন যে ঈদের লম্বা ছুটির পর মঙ্গলবার থেকে কর্মদিবস শুরু হয়েছে। মঙ্গল, বুধ কর্মদিবস বা সরকারি বেসরকারি অফিস করার পর
26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনের আবার কিন্তু একটি ছুটি পেয়েছে সরকারি চাকরিজীবীরা। এর ফলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সকাল থেকে এই মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ কিছুটা থাকলেও এখন কিন্তু আমরা খুব একটা চাপ দেখতে পাইনি। আপনাকে দেখাতে চাই যে কোনো যে বাসগুলো আসছে এর মধ্যে যে যাত্রী তারা কিন্তু অনেকটাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন। অনেকে একটু আগে ভাগে চলে আসছে। আপনি জানেন যে শুক্রবার আজকে এবং আগামীকাল শনিবারও ছুটি রয়েছে। যারা একটু সচেতন বা যারা ঝক্কি ঝামেলা পোহাতে চান না, নির্ঝঞ্ঝাটভাবে ঢাকায় ফিরতে চান, তারাই কিন্তু এখানে আজকে এসেছে। আমরা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছে দীর্ঘ একটি ছুটি তারা পেয়েছিল, কারো 8 দিন, কারো 9 দিন, সেই ছুটি কাটিয়ে তারা ঢাকায় ফিরছে। কোনো ধরনের ঝক্কি ঝামেলা এখন পর্যন্ত হয়নি, অর্থাৎ যানজট বা অতিরিক্ত যে যাত্রী চাপ সেটিও কিন্তু ছিল না। অর্থাৎ স্বাচ্ছন্দ্যেই তারা ঢাকায় ফিরছে এবং অনেকটাই খুশি তারা। আর আপনি যেমনটি বলছিলেন যে রাস্তায় কোনো যানবাহনের চাপ আছে কিনা, তেমনটি কিন্তু আমরা চাপ দেখতে পাইনি। এবং এখানে আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তারা যেমনটি বলছেন যে শনিবার বিকালের পর থেকে চাপটা অনেক থাকবে এবং রবিবার যেহেতু সকলেরই কর্মদিবস শুরু হচ্ছে এবং দীর্ঘ যে ছুটি, এবং আপনি জানেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও কিছু কিছু রোববার থেকে খুলবে, অর্থাৎ তারা ধারণা করছেন যে শনিবার অর্থাৎ আগামীকাল থেকে যাত্রী চাপ অনেকটাই বাড়বে বলে প্রত্যাশা করছেন এই পরিবহন সংশ্লিষ্টরা। মহাখালী থেকে জানাছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে মোট 3 লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। কমিটির 2025-26 অর্থ বছরের 29তম ও 2026 সালের ষষ্ঠ সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের নানা উপায় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে 1 লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে 2 লাখ মেট্রিক টন ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কিনবে জ্বালানি বিভাগ। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি, ভোগান্তিতে চালকেরা। যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, আপনি এখন যেখানে রয়েছেন সেখানে কি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে নাকি, কি বলছে চালক এবং পাম্প সংশ্লিষ্টরা? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পরিবাগ ফিলিং স্টেশনের সামনে। এর আগে আমি তেজগাঁয়ের এলাকার যে ফিলিং স্টেশনগুলো ছিল সেখানে ঘুরেছি এবং সেখানে যেই ফিলিং স্টেশনগুলোতে এই সংকটের মধ্যেও তেল সরবরাহ করছিলেন, যেমন সাউদার্ন ফিলিং স্টেশন সহ আশপাশের যে ফিলিং স্টেশনগুলো, সেখানেও আমি সকালে কিছুক্ষণ আগে গিয়ে দেখলাম যে আসলে তেল সরবরাহ হচ্ছে না। 2-1টা জায়গায় হচ্ছে, সেখানেও খুবই একেবারেই কম পরিমাণে। এখন যেই ব্যস্ততম যেই জায়গাটায় রয়েছি এবং এই ফিলিং স্টেশনে কিন্তু এই সংকটের মধ্যেও কিন্তু তেল সরবরাহ করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কিন্তু আসলে তেল দেয়া শুরুও করেনি। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বাইক কিন্তু সারি হয়ে আছে, সারি সারি, এবং শাহবাগ পর্যন্ত, মোড় পর্যন্ত কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু চলে গেছে এবং তারা অনেকেই এর মধ্যে ভোর রাতে এসে এখানে অপেক্ষা করছেন। কেউ বা সকাল ভোর 5টা, 6টা, 7টা থেকে এসে অপেক্ষা করছেন। তারা কিন্তু এখনো আশা করছেন যে
হয়তো এখান থেকে তারা তাদের জ্বালানিটা নিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু এখনো জ্বালানি সরবরাহ শুরুই করা হয়নি। এই মাত্র এই তেল পাম্পের গেট খোলা হলো এবং এখনই শুরু করা হলো। তবে যে পরিমাণ তেল এখানে এসেছে আসলে পুরো যে সারিটা রয়েছে, দীর্ঘ সারি, কতদূর পর্যন্ত তেল গ্রাহকদেরকে দিতে পারবেন সেটা কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তো যে বিষয়টি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেই বিষয়টি ঘিরেই কিন্তু কথা বলছেন গ্রাহকরা। তারা বলছেন সরকার যদি যেহেতু বলছে যে তেলের মজুদ সরবরাহ আছে, তাহলে ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশন গুলো বন্ধ কেন সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে সরকার যদি সমন্বয় করে ঢাকার রাজধানীর প্রতিটা ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করে এবং একটি নির্দিষ্ট টাইম বেঁধে দেয়, সময়সীমা বেঁধে দেয় যে এই সময় থেকে যে ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট সময়ে যদি তেল সরবরাহ করে তাহলে কিন্তু গ্রাহকরা এত ভোগান্তিতে পড়েন না। এবং তারা অনেকেই বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের যে পর্যাপ্ত মজুত রয়েছে, তাহলে পাম্পগুলোর তেল আসলে কি অন্য কোথাও আসলে তারা খোলা বাজারে বিক্রি করছে কিনা সে বিষয় নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন। তো রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। দু একটি জায়গায় আপনি দেখলেন যে তেল সরবরাহ হচ্ছে, তারপরেও দীর্ঘ একটি সারি রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর তেল সংকটের খবর ছিল এই শেষ। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম। দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। ঘটনাস্থল থেকে জানাবেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, একজন তো এখনো নিখোঁজ রয়েছে, তো উদ্ধার কার্যের জন্য কতটা তৎপরতা চলছে এবং কি বলছে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী? এই মর্মান্তিক দুর্ঘটনা আজ তৃতীয় দিন। সকাল 8:30টার দিকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড তিনটি বাহিনীর সদস্যরা তারা এই 3 নম্বর ঘাটে এসে অবস্থান করে। এরপরে এই ঘাট এলাকায় আরও অধিকতর তদন্ত এবং খোঁজার জন্য তারা এই কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে গতকালকে এক ব্যক্তির নিখোঁজের সংবাদ তার বোন জানান। রাজবাড়ী জেলার বালিয়াকান্দির শ্যামসুন্দরপুর গ্রামের রিপন, তিনি ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু তিনি এই বাসে উঠেছেন কিনা সেটি তার পরিবার নিশ্চিত করতে পারেনি। তবে তার সাথে কোনো যোগাযোগ করতে না পারায় তারা ফায়ার সার্ভিসের কাছে তারা এই বিষয়টি অভিযোগ করার পরে তাকেও খোঁজার জন্য কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌবাহিনী কাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি নৌবাহিনীর কয়েকটি স্পিড বোর্ডে তারা বিভিন্ন জায়গা মাইকিং করছে। নৌকা যারা বিভিন্ন নদীতে যে নৌকা আছে সেই নৌকাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়ে বলছে যে কোথাও যদি লাশ ভেসে থাকে তাহলে যেন সংবাদ দেয়। পাশাপাশি ডুবুরি দল তারা এই ঘটনাস্থল এবং ঘটনাস্থলের আশপাশে কোথাও কোনো লাশ বা কোনো ধরনের এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো নিখোঁজের কোনো সন্ধান উদ্দেশ্যে তারা এখানে কাজ করছে। তবে জেলা প্রশাসন এবং ইউনো বরাবর তারা বিভিন্ন ওয়ার্ড এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে মাইকিং করেছে এই দুর্ঘটনায় যদি কোনো নিখোঁজ থাকে তারা যেন প্রশাসনের সাথে যোগাযোগ করে। এরই আলোকে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, কোস্টগার্ড তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি এই 3 নম্বর ঘাটটি এখনো পর্যন্ত বন্ধ আছে এবং সংস্কার কাজ চলমান রয়েছে, যেখানে দেখা যাচ্ছে সরু পথটির বিভিন্ন খানাখন্দ ইট এবং বালু দিয়ে ভরাট করার চেষ্টা করছে। আর পাশাপাশি এই রাজবাড়ী যে ফেরিঘাট, 7টি ফেরিঘাটের মধ্যে এখন 4 এবং 7 নম্বর ফেরিঘাটটি সচল রয়েছে, আর অন্যান্য ফেরিঘাটটি বন্ধ আছে। সাধারণত আমরা স্থানীয়ভাবে যারা জানিয়েছেন যে এই ঘাটটি যখন কোনো গাড়ির চাপ থাকে, ঈদ বা অন্য সময়, সেই সময়টাতে এই ঘাটটা সচল করা হয় বা চালু করে রাখা হয়। এই দুর্ঘটনার পরে এই ঘাটের যে অন্যান্য মেইনটেন্স, সেই মেইনটেন্যান্সগুলো করা হচ্ছে। পাশাপাশি 6 সদস্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কি কারণে এই দুর্ঘটনাটা ঘটলো এবং কারা দোষী এগুলো শনাক্ত করে আগামী 3 কার্য দিবসের ভিতরে এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট প্রদান করবে বলে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আর এই যে সর্বশেষ একজন নিখোঁজ, সেটি সন্ধানের জন্য তারা কাজ করছেন। এখনো পর্যন্ত আর কোনো নিখোঁজ পরিবার প্রশাসনের কাছে এখনো পর্যন্ত দাবি করেনি যে তাদের পরিবার নিখোঁজ আছে। এই ছিল রাজবাড়ী দৌলতদিয়া ঘাটের মর্মান্তিক বাস দুর্ঘটনা, যে পদ্মা নদীতে নিমজ্জিত হয়ে 26 জন মৃত যে সংবাদ, তার সর্বশেষ তথ্য। দৌলতদিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান।
জমে উঠেছে বগুড়া ৬ আসনের উপনির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্থানীয়রা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। এছাড়াও এ আসনে লড়ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির প্রার্থীও। বিএনপি সরকার গঠন করায় উপনির্বাচনে সাধারণ মানুষের উপর প্রভাব পড়লেও উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। প্রচার দেখেছি মাত্র 2 জন, বিএনপি এবং জামাত, এই দুটোরই প্রচার দেখেছি, বাদ বাকি কয়জন দাঁড়াচ্ছে সেটাও জানি না আর কি। আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যে বগুড়ার উন্নয়ন করবে এবং জনগণের উন্নয়ন করবে এবং জনগণের পাশে থাকবে। তবে মাঠ ছাড়তে নারাজ জামাতে ইসলামী। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। আমার যে ভোটার আছে তারা যদি আমাকে ভোট দেন এবং নতুন করে যারা হতাশ তারা যদি ভোট দেন তাহলে আমি মনে করি যে এখানে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির প্রার্থী জানান বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপিকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে নেতাকর্মীরা। যে আগামী 9 তারিখে নির্বাচনে আপনাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বগুড়ার উন্নয়ন করা সম্ভব। এই নির্বাচনের মাধ্যমে আপনার এলাকার সমস্যার সমাধান সম্ভব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকবেন, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট থাকবেন। যে ইলেকশনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা অ্যাড্রেস করবে ইনশাল্লাহ। যা আমরা আশা করতেছি যে আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে ভোট পড়ে 71.03%। তারেক রহমান 2,16,284 ভোট পেয়ে নির্বাচিত হন। এই আসনে ভোটার 4,54,043 জন। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ঈদের ছুটির পর জমে উঠছে রাজধানীর বাজারগুলো। পণ্য সরবরাহ স্বাভাবিক বলছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা হোসেন, বাজারের খবর জানাবেন। দরদাম কেমন দেখছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের? জি, আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে এবং গত সপ্তাহে শনিবারে কিন্তু ঈদ গেল এবং সেই ঈদের পরে কিন্তু আজ প্রথম সাপ্তাহিক ছুটি শুক্রবার। এবং আমি যদি আপনাদের কারওয়ান বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরি, এখন পর্যন্ত কিন্তু যেহেতু গত রাতেই বৃষ্টির কারণে কিন্তু বেশ কর্দমাক্ত অবস্থায় রয়েছে বাজার এবং একই সাথে যে বাজারে যে দোকানগুলো রয়েছে এবং ক্রেতাদের উপস্থিতি বা আনাগোনা তাও কিন্তু খুবই কম, তুলনামূলক কিন্তু কম, যেমনটি আমরা এই কারওয়ান বাজারে দেখে থাকি। এবং যেহেতু কিছুদিন আগেই ঈদ গিয়েছে, এক সপ্তাহ পেরোয়নি, ফলে এখন অবধি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হয়তো উপস্থিতি বাড়তে পারলেও এখন পর্যন্ত কিন্তু খুব বেশি ক্রেতাদের উপস্থিতি নেই। এবং যদি বলি কাঁচা বাজারের দিকে যদি প্রথমে আসি, সেক্ষেত্রে পটলের দাম 60 টাকা দরে বিক্রি হচ্ছে, প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো, শসা এগুলো কিন্তু 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বিক্রেতারা বলছেন সরবরাহ পর্যাপ্তই রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু যেহেতু ঈদের যে আমেজটি রয়েছে সেটি কিন্তু এখনো কাটিয়ে ওঠেনি পুরো রাজধানী, ফলে সেই অনুযায়ী কিন্তু এখনো ক্রেতার সমাগমটা খানিকটা কম। তবে সরবরাহ পর্যাপ্তই রয়েছে এবং দামও খুব বেশি একটা কাঁচা বাজারের ক্ষেত্রে বাড়েনি। তবে যদি মুরগির বাজারের কথা বলি, মুরগির দাম কিন্তু খানিকটা বাড়তেই রয়েছে। অর্থাৎ ঈদের পরে দেখা দিয়েছে যে সোনালী মুরগি কিন্তু প্রতি কেজি 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে ব্রয়লার মুরগি কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেখানে আমরা রমজান মাসেও কিন্তু দেখেছি যে ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে প্রতি কেজি। তো ফলে দেখা যাচ্ছে মুরগির বাজার কিন্তু বেশ চড়াই রয়েছে। কিন্তু যদি কাঁচা বাজার বলি, সেক্ষেত্রে পেঁয়াজ, রসুন, আলু এই জিনিসগুলোর দাম খানিকটা কম। তবে মুরগি এবং মাছের বাজারে খুব বেশি দাম না বাড়লেও কিন্তু মুরগির বাজারের দাম কিন্তু খানিকটা বাড়তেই রয়েছে। আর তবে একটি কথা যেটি বলে রাখলে হয়, এখনো যেহেতু সকাল এবং আজ যেহেতু জুমার দিন অর্থাৎ শুক্রবার, ফলে দেখা যেতে পারে যে আরো কিছু সময় গড়িয়ে গেলে হয়তো আরো বেশি ক্রেতাদের উপস্থিতি থাকবে, যেহেতু এখনো ঈদের আমেজটা পুরোপুরি কাটিয়ে ওঠেনি পুরো রাজধানী। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক ছুটির দিনে বাজার দরের সার্বিক পরিস্থিতি। বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।
বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভিতরে ঢুকে আমির হামজা নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল 4টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে একদল যুবক বাড়িতে ঢোকে। তাদের মাথায় হেলমেট পরা ছিল। পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া করে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে পাশের খালে পড়ে যান হামজা। এ সময় হামলাকারীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাধীনতার 5 দশকেও সংস্কার হয়নি লালমনিরহাটের আদিতমারীর সঙ্গে 4টি গ্রামের একমাত্র সংযোগ সড়ক। উপজেলার পলাশী ইউনিয়ন মৎস্য ও কৃষির জন্য গুরুত্বপূর্ণ হলেও অবহেলিত রয়ে গেছে এই জনপদ। বেহাল সড়কের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে এলাকার 10,000 বাসিন্দা। লালমনিরহাটের তালুক পলাশী, ম্যালমেলি বাজার, নিত্যানন্দ ও বাওয়াই চওড়া গ্রামের সঙ্গে উপজেলা সদরে যোগাযোগের একমাত্র সড়কটি স্বাধীনতার পর থেকে সংস্কার হয়নি। পলাশী বাজার থেকে তালুক পলাশী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 3.6 কিলোমিটার অংশের বেহাল দশা। প্রতিটি নির্বাচনের আগে সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিলেও নেতারা পরে আর খবর রাখেন না, এমন অভিযোগ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী। ইলেকশন এসে সবাই খালি আশ্বাস দেয়, ভোট নিয়ে যায়, ইলেকশন শেষ হয়ে গেল, ওই আমাদের প্রতিশ্রুতিও শেষ হয়ে গেল, রাস্তায় পড়ে থাকিল, ওই আমাদের যাতায়াত দুর্ভোগ, ওই দুর্ভোগই। এই আশা সবাই আইসে কয় রাস্তা করে দিব, এই আইজু রাস্তা করে এই আর এলাকা আইসেই না। এলাকার মৎস্য ও কৃষি পণ্য যায় দেশের বিভিন্ন স্থানে, কিন্তু অনুন্নত সড়কের কারণে পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি অর্থ। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় হাঁটু সমান কাদায় ভোগান্তির অন্ত থাকে না। মানুষ যদি আমাদের এখানে এলাকার মেয়ে কেউ দেখতে আসে, বিয়ে করতে চায় না, রাস্তা দিয়ে কোনো স্কিয়া ভ্যান কিছুই চলে না। এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করি শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। 3 মাইল দূর দিয়ে ঘুরি আমাদের কাকনিহাট যাওয়া লাগে। সরকার তার পয়সার অভাব নেই, রাস্তাটা আমাদের এত প্রয়োজন একবার বলা শেষ করা যায় না। সড়কের বেহাল দশার কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, রাস্তাটির পরিচিতি নম্বর দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর সড়কের সংস্কার কাজে হাত দেওয়া হবে। খুবই খারাপ অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত থাকে। তাই এটা আমরা এই নতুন অন্তর্ভুক্তি তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করি। পরবর্তীতে সেখান থেকে আবার কোয়ারি করার জন্য আমাদের কাছে আবার প্রেরণ করা হয়। সেটা আমরা আবার অধিকতর যাচাই বাছাই করে আমরা আবার পুনরায় এটা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। এলাকার একমাত্র সড়কটি দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরীর বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মশা নিধনে নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ তাদের। সন্ধ্যা নামলেই মশার যন্ত্রণায় টেকা দেয়, এমনকি দিনেও মিলছে না স্বস্তি। বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগের ঝুঁকি। তবে মশক নিধনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সিলেট সিটির নতুন প্রশাসক। সিলেট শহর জুড়ে বেড়েছে মশার উপদ্রব, দিনরাত যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশা নিধনে কার্যকর উদ্যোগ নিচ্ছে না সিটি কর্পোরেশন, অভিযোগ নগরবাসী। ফগার মেশিন দিয়ে নামে মাত্র ধোয়া দেওয়া হচ্ছে, কিন্তু কমছে না মশার উপদ্রব। 10 বছরে যে মশার উপদ্রব, এটার থেকে তুলনামূলকভাবে কোনো ধরনের কোনো ঔষধ ছিটানো হচ্ছে না। আমরা যেটা বারবার দেখতেছি এটা হলো যে তারা ঔষধ ছিটায় বা স্প্রে করে, যেটা ধুমা এটা জাস্ট শো আপ করে। খালগুলো পুনরুদ্ধার না করা হয় তাহলে এখানে যেখানে সেখানে পানি জমে থাকবে, মশার জন্ম হবে। এটা নিয়ন্ত্রণে আনা মশার ওষুধ স্প্রে করে সম্ভব না। এদিকে নতুন প্রশাসক জানান, মশক নিধন কার্যক্রমে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমি চেষ্টা করছি যে নগরবাসীকে জনসচেতনতা তৈরি করা। যখন আমাদের নিজেদের বিবেক জাগ্রত হবে যে আমার করাটা মনে হয় এটা উচিত হচ্ছে না, তখন এমনিই বন্ধ হবে। নগরবাসী বলছে, ড্রেন ও খালবিল পরিষ্কার না করায় মশা ব্যাপক হারে বংশ বিস্তার করছে। বাড়ির আঙিনা ও আশপাশে পরিচ্ছন্ন না রাখলে জরিমানা ও কঠোর পদক্ষেপের দাবি সচেতন নাগরিকদের। রাঘব বোয়াল ব্যক্তি সাবেক এবং বর্তমান তারা দখল করে রেখেছেন ড্রেনগুলা, সেগুলো পরিষ্কার করতে হবে। অর্থাৎ সিটি কর্পোরেশনকে জোরালো পদক্ষেপ নিতে হবে।
লোকালয় ছাড়াও সিলেট শহরের আশপাশের ছড়াও খালগুলো পরিষ্কার রাখতে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।